অরিন হয়তো হাসলো খানিকটা। সে আবার নিজের নরম অধর যুগলের উষ্ণ স্পর্শ এঁকে দিল দাঁত বসানো জায়গায়। রৌদ্র সঙ্গে সঙ্গে অরিনের ঘাড় চেপে ধরে হিসিয়ে বলল, সানশাইন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আই এম লুজিং মাই কন্ট্রোল। অরিন রৌদ্রের কণ্ঠদেশে পরপর কয়েকটা চুমু খেয়ে বলে ওঠে। আমি হয়তো সেটাই চাইছি। রৌদ্র অরিনের ঘাড় চেপে ধরে তার মুখটা নিজের সামনে আনে। মেয়েটার আদুরে মুখটার উপর আশ্রে পড়া অবাধ্য চুলগুলো আলতো হাতে কানের পিছে গুজে দিয়ে হাসকি স্বরে বলল, আমায় এভাবে সিরিয়াস করিস না সানশাইন। এটা কিন্তু মোটেও তোর জন্য, তোর হেলথের জন্য ভালো হবে না। অরিনের বুঝি আজ সাহস বেড়ে গেছে কয়েক গুণ। রৌদ্রের দিকে গভীর চাহনি দিয়ে বলে, হেলথের জন্য খারাপ হলেই বাকি, হেলথ ঠিক করে দেওয়ার জন্য আমার পার্সোনাল ডক্টর আছে না। রৌদ্র ঠোঁট কামড়ে হাসলো এহেন কথায়। মেয়েটার গলা আলতো করে চেপে ধরে তার মুখটা নিজের মুখের একেবারে কাছাকাছি এনে হাসকি স্বরে বলল, বেশ সাহস হয়েছে দেখছি। ভয় লাগছে না তোর? ভয় পেয়ে লাভ কি, যখন আপনাতেই আমার সকল গন্তব্যের অবসান। অরিন চোখে হাসলো খানিকটা রৌদ্রের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে বলল। রৌদ্র গভীর চোখে তাকিয়ে দিল অরিনের পানে। কি বললো মেয়েটা এত বড় একটা কথা এত সহজে মুখ ফুটে বলে দিল কিভাবে? রৌদ্র মুচকে হাসলো। অরিনের কোমরটা আরেকটু চেপে ধরে বলল, আর 3টা দিন অপেক্ষা করতে পারবি না সানশাইন? অ্যাকচুয়ালি এখন এসব করাটা রিস্কি। এহেন কথায় মুহূর্তে মুখের আদল পরিবর্তন ঘটল হরিণের। সে চোখ মুখ কুচকে তাকায় রৌদ্রের দিকে বলে, কি রিস্ক কি? হ্যাঁ, কি রিস্ক হলেও আপনি আছেন তো, এটাই হবে আমার। রৌদ্র পড়ল আরেক বিপত্তিতে। সে মেয়েটার গালে আলতো হাস রেখে বলে, জান বাচ্চা, এমনটা করতে নেই, করি যা, ব্যথা লাগবে তো। অরিন বুঝি একদম ইচ্ছুক না রৌদ্রের কোনো রূপ কথা শুনতে। সে এক প্রকার গো ধরে বলতে লাগলো, লাগুক ব্যথা, আপনি ওষুধ দিয়ে দেবেন। না করি যা, এই ব্যথা সেই ব্যথা নয়, এই ব্যথা বড় ব্যথা। অরিন ফের চোখ মুখ কুচকে তাকায় বলে হচ্ছে, কি খালি ব্যথা ব্যথা করছেন? এখন এসব বাদ দিন তো। এই বলে সে রৌদ্রের বুকে চোট ছোঁয়ায়। অমনি বেচারা রৌদ্র খানিকটা নড়ে চড়ে উঠছে। অরিন থামলো না। সে নিজের হাতটা রৌদ্রের প্যান্টের উপর রাখতে তৎক্ষণাৎ তার হাত দুটো চেপে ধরে রৌদ্র। ছেলেটা ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, সানশাইন, প্লিজ থেমে যা। তুই এভাবে অধৈর্য হলে আমি কিভাবে ধৈর্য ধরে থাকবো বল? প্লিজ একটু সামলা নিজেকে। অরিন তৎক্ষণাৎ রৌদ্রের হাত দুটো সরিয়ে দেয় নিজের হাতের উপর থেকে বলে ওঠে, কি সমস্যা আপনার? হ্যাঁ, প্রতিবার মাঝ পথে এসে এমন নাটক করা মোটেও ভাল লাগে না আমার। আচ্ছা সরি বৌজান, আর করবো না কখনো। এবার থাম প্লিজ। অরিন ফের রৌদ্রের বুকের উপর উঠে বসে ব্যস্ত গলায় বলে, আর একবারও থামাতে আসবেন না আমায়। রৌদ্র উঠে বসে চট করে অরিনের হাত দুটো শক্ত হাতে চেপে ধরে বলে, প্লিজ সানশাইন, বোঝার চেষ্টা করো বৌজান। এখন আদর দিলে ক্ষতি হবে তোমার। কোনো ক্ষতি হবে না, আমি জানি। এই আপনি হাতটা ছাড়ুন তো। রৌদ্র এবার ফ্রি কুচকায় সরু চোখে তাকিয়ে বলে, তুই জানিস মানে? এই ডাক্তার কি আমি নাকি তুই? অরিন এবার বেশ খানিকটা ভাব নিয়ে বলে হচ্ছে, দেখুন, আপনি ভুলে যাবেন না আমি ডক্টর না হলেও ডক্টরের বউ। এত অধৈর্য হচ্ছিস কেন সানশাইন? প্লিজ একটু সামলা নিজেকে। রৌদ্র একের পর এক অনুনয় সুরে বলা কথাগুলো থামছে না অরিন। মেয়েটার চোখে মুখে স্পষ্ট অধৈর্যের ছাপ। রৌদ্র চিন্তিত হলো মেয়েটার এমন ভাবভঙ্গিতে। সে চটজলদি মেয়েটাকে নিজের বুকে চেপে ধরে। অরিন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু ছেলেটা অমন পুরুষালী শক্তির সাথে কিছুতেই বুঝি পেরে উঠছে না সে। রৌদ্র এবার মুখ খুলে অরিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলতে থাকে, খুব খারাপ লাগছে বৌজান। অরিন চুপটি করে পড়ে রইল রৌদ্রের বুকে। সেটার প্রশ্নের জবাবে কেবলই মাথা নাড়ালো কোনো রকম। রৌদ্র ধীরে ধীরে অরিনকে নিজের বুকের থেকে উপর উঠিয়ে তার দিকে সরু চোখে তাকায়। মেয়েটার কানের পিছে এক হাত রেখে নরম কণ্ঠে আবারও বলে ওঠে, বল না সানশাইন, খুব খারাপ লাগছে? অরিন তৎক্ষণাৎ নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। মেয়েটার সরু নাকটা কেমন ফুলে পেঁপে উঠেছে। হয়তো মনে মনে বেশ রাগ লাগছে তার। রৌদ্র এক দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে রইল।
তারপর কি যেন একটা ভেবে চট করে মেয়েটাকে নিজের কোল থেকে নামিয়ে দিল। অরিন হতবিহ্বল হয়ে গেল এহেন কাণ্ডে। সে হতবাক চোখে তাকিয়ে আছে রৌদ্রের পানে। রৌদ্র তার এহেন দৃষ্টিকে কোনরূপ পাত্তা না দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর মেয়েটার সামনে শটান হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে অরিনের হাত দুটো নিজের হাতের স্পর্শ করায় অরিন কিছুটা কেঁপে উঠছে। রৌদ্রের হাত দুটো আস্তে আস্তে উঠে এলো অরিনের বাহু বেয়ে কাঁধের উপর। মেয়েটার কাঁধের উপরে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে সেটায় ছোট ছোঁয়ার রৌদ্র। অরিন তৎক্ষণাৎ নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। তারপর সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ঝংকার। হাত দুটো খপ করে চেপে ধরে জামার একাংশ। রৌদ্র একবার গভীর চোখে অরিনের দিকে তাকায়। মেয়েটার বন্ধ করে রাখা নেত্রযুগলের উপর আলতো করে ঠোঁট ছোঁয়। তারপর ধীরে ধীরে নিজের ঠোঁট নামিয়ে আনে মেয়েটার ঠোঁটের কাছে। রৌদ্র পলকহীনভাবে তাকিয়ে রইল অরিনের গোলাপি অধর জোড়ার পানে। মেয়েটার উষ্ঠপুষ্ট কেমন তিত্তির করে কাঁপছে। নিচের ঠোঁটটা বা দিকটা এখনো কেমন হালকা ফুলে আছে। সেদিকে রৌদ্র তাকে ঠোঁট কামড়ে হাসলো। কিছুক্ষণ আগে সেই তো মেয়েটার নরম ঠোঁটের উপর রীতিমতো আক্রমণ চালিয়েছে। তার রেশ যে এখনো স্পষ্ট ফুটে আছে মেয়েটার নরম ঠোঁটে অধযুগলের উপর। রৌদ্র অরিনের গালের উপর হাত রেখে ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলো, চোখ খোল সানশাইন। অরিন কুঁচকে রাখা চোখ দুটো ধীরে ধীরে মেলে তার মুখোমুখি দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকের ঘোর লাগা দৃষ্টিতে। চোখ পড়তেই আটকে গেল তার দৃষ্টি। হৃদয়টা বুঝি থমকেই গেল এক মুহূর্তের জন্য। নিঃশ্বাসের ওঠানামা হয়ে গেল ঘন। রৌদ্র এবার অরিনের ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। যেমন কোমল তেমনি ধীর সেই স্পর্শ। অরিনের চোখ দুটো আবারও বুঝে আসে। রৌদ্র ফের নিজের ঠোঁট ছোঁয় অরিনের ঠোঁটের উপর কোণে। তারপর কিয়ৎক্ষণ অনিমেষ চোখে মেয়েটার অধৈর্যের পানে তাকিয়ে থাকে। পরপর শুকনো ঢোক গিল রৌদ্র। সেটার বুকের ভেতরটা কেমন যেন টিপটিপ করছে। রৌদ্র নিজের শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিল। যা, হুট করে তার বুঝি বড্ড তেষ্টাই পেয়ে গেল। গলাটা কেমন খাকা করছে শুষ্কতায়। ভাব এমন, এই মুহূর্তে তেষ্টা নিবারণ করতে না পারলে সে বুঝি জ্ঞানই হারিয়ে ফেলবে। রৌদ্র আর ৭-৫ না ভেবে চট করে মেয়েটার ঠোঁট জোড়াই দখলই করে নিল। প্রথমে আলতো স্পর্শে কাঁপিয়ে তুলল, এখন বুঝি সে স্পর্শ হয়ে যাচ্ছে দ্বিগুণ জোরালো। অরিন স্পর্শ টের পাচ্ছে, তার সারা শরীর কাঁপছে, পা দুটো কেমন অসাড় হয়ে আসছে। মেয়েটা খানিকটা হলেও হেলে পড়তে নিলে তাকে নিজের বাহু ধরে আগলে নিল রৌদ্র। প্রায় বেশ কিছুক্ষণ পর অরিনের উষ্ঠপুট ছেড়ে দিয়ে তার কপাল থেকে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে রৌদ্র। অরিনটাও কেমন হাঁপাচ্ছে। হাঁপানোর এক পর্যায়ে অরিন কেমন মিনমিনিয়ে স্বরে বলে উঠছে, এখানে না, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। রৌদ্র হাসলো সচ্ছে পিছে। অরিনের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ছিল কিন্তু এখন নেই। এহেন কথায় অরিন বুঝি অবাক হলো কিছুটা। সে কেমন অবাক চোখে তাকায় রৌদ্রের পানে। রৌদ্র বুঝলো মেয়েটার এরূপ দৃষ্টি। সে হাতের ইশারার দেয়ালের কোণে তাক করে বলল, তাকিয়ে দেখছো না, আমার রোমান্সে বাধা হয়ে আসার জন্য তাকে অনেক আগেই শাস্তি দেওয়া হয়েছে। অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আনে দেয়ালের উপর। দেয়ালের দিকে তাকাতেই খানিকটা চমকে উঠে এসে, কাল অবধি এখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও আজ যে সেটার কোনো অস্তিত্ব নেই। অরিন এবার নিজের দৃষ্টি আনে রৌদ্রের উপর, বলে, কখন সরালেন এটা? রৌদ্র অরিনের কোমর এক হাতে জড়িয়ে নিজের একেবারে কাছাকাছি নিয়ে আসে। তারপর মেয়েটাকে নাকে আলতো টান মেরে বলে উঠছে, সকালে এসে আগে আমার শত্রুকে জায়গা থেকে সরিয়েছি, কেননা এটার দিকে তাকালেই শরীরে রাগ উঠবে আমার, তাই সরিয়ে দিলাম নিজে দায়িত্বে। অরিন হাঁ করে শুনল রৌদ্রের কথা। কি বলছে এই লোক? সামান্য একটা সিসিটিভি ক্যামেরাকে নিজের শত্রু বানিয়ে ফেলল। অরিন নিজের মনে উঠা প্রশ্নকে ঠোঁটের আগায় নিয়েই এলো। সামান্য একটা সিসিটিভি ক্যামেরা আপনার শত্রু হয়ে গেল? রৌদ্র চোখ মুখ কুচকে ফেলে, সঙ্গে সঙ্গে বিরক্তি ভরা কঞ্চি বলে হচ্ছে, তা নয়তো কি, এই ইডিয়েটটার জন্য তো গতবার বাসরটা হতে গিয়ে হলো না। তাছাড়া এমন একটা কাজের জন্য আমি নিশ্চয় এটাকে নিজের আশেপাশে রাখবো না, তাই শত্রুকে সরিয়ে দিয়েছি। এমন একটা কথায় অরিন না চাইতো কেমন খিলখিল করে হেসে দিল। আর রৌদ্র সে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে
রুলো তার প্রিয়সীর মন কাড়া হাসির দিকে। প্রায় মিনিট খানেক পর অরিন কোনো মতে নিজের হাসিটা চেপে বলল। দিন দিন পাগল হচ্ছেন ডাক্তার সাহেব। রৌদ্র মুচকি হাসলো মেয়েটার কথায়। অরিনের কানের পিছে আলতো করে কামড় বসিয়ে দিয়ে ফিসফিস করে বলে, এর জন্য নিশ্চয়ই আমি একা দায়ী না। অরিন মৃদু হেসে মাথা ঝাঁকায়। রৌদ্রের গলার কাছে হাত রাখার জন্য হাত দুটো উঁচু করছে। রৌদ্র খানিকটা ঝুঁকেই দাঁড়ালো। মেয়েটা আবার তার তুলনায় বেশ ছোটখাটো কিনা। অরিন গালবর্তি হাসি টেনে রৌদ্রের গলা আঁকড়ে ধরলো। বেশ আদুর কণ্ঠে বলতে লাগলো, ওই রোদ ভাই চলুন না প্রেম করি। রৌদ্র তৎক্ষণাৎ ফ্রিকুচকে ফেলে। মেয়েটার কথায় কপালে দু তিনেক বিরক্তির ভাঁজ ফেলে অসহায় কণ্ঠে বলল, জামাই লাগি তোর বউজান, দোহাই লাগে আর ভাই ডাকিস না। অরিন তুষ্ট হাসল। রৌদ্রের বুকের সঙ্গে এক প্রকার লেপটে গিয়ে ফের বলল। আচ্ছা ডাকবো না, কিন্তু কথা তো এটা না, কথা হচ্ছে আরেকটা। রৌদ্র এবার সন্দিগ্ধ চোখে তাকায় অরিনের পানে, বলে, আবার কি? বলছি তার আগে কোলে তুলুন। অরিন বলতে দেরি, তাকে পাজা কোলে তুলতে দেরি করলো না রৌদ্র। মেয়েটাকে কোলে তুলে খানিকটা ঝাঁকিয়ে বলল। এবার বল না জান বাচ্চা। অরিন এবার মৃদু হাসলো রৌদ্রের চোখের দিকে তাকে অবুঝ গলায় বলতে লাগলো, ভাবছি আমাদের বাবু হলে সে আপনাকে কি বলে ডাকবে। এমন একটা নির্বোধ মার্কা প্রশ্ন কুচকে রাখা শুটা আরো খানিকটা কুচকে আসে রৌদ্রর। সে কেমন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এটা আবার কেমন প্রশ্ন বউজান? আর হুট করে এমন একটা উদ্ভট প্রশ্ন তোর মাথাতে আসলো বা কিভাবে? অরিন আবারও বাচ্চাদের মতো নিজের ঠোঁট কামড়ে ধরে। তা দেখে রৌদ্র তৎক্ষণাৎ গলা খাকারি দিয়ে উঠে বলে, আর সিরিয়াস করিস না সানশাইন, বিশ্বাস কর বহু কষ্টে নিজেকে এখনো সামলে রেখেছি। তারপরও তুই যদি আমার জিনিসের উপর এমন হুটহাট কামড়াকামড়ি করতে থাকিস, তাহলে আই সোয়ার আমি কিন্তু সুস্থতা কিংবা অসুস্থতা মানবো না। জোর করে হলেও নিজেরটা ঠিক আদায় করে ছাড়বো। রৌদ্র এমন শক্ত কথাতেও হাসলে অরিন। সে হাসি মুখে বলতে থাকে, আচ্ছা শুনুন না, ভাবছি আমাদের বাবু হলে সেও যদি আমার মতো কনফিউশনে পড়ে আপনাকে আব্বুর জায়গায় মামা ডেকে ফেলে তখন। তার কথা শেষ হওয়ার আগে খেকে উঠে রৌদ্র কর্কশ গলায় বলে, অরি, কি যা তা বলছিস? মাথা ঠিক আছে? এন কথায় হাসি মুখটা তৎক্ষণাৎ চুপসে আসে অরিনের। মুখটায় নেমে আসে অন্ধকার। কি এমন বলছে সে, যার জন্য এত শক্ত করার কথাগুলো বলতে হলো? সে তো শুধু মজাই করে বলেছিল, তাই না? অরিনের মুখ ভার করে রাখা মাথা নুইয়ে রাখলো রৌদ্র। এখনো কেমন ফুসফুস করছে রাগে। এই কথাটার, এই একটা কথার জন্য কিছুদিন আগেও কেমন শিক্ষা দিয়েছিল মেয়েটাকে, অথচ আজকেও দেখো সেই একই কথা আবারও বেরো তার মুখ দিয়ে। রৌদ্র শক্ত মুখে অরিনকে কোল থেকে নামিয়ে দিল। অরিন ফরকে যায় এন কাণ্ডে। সে তৎক্ষণাৎ চটে যাওয়া মেজাজে বলে উঠছে, এটা কি হলো? এইটুকু কথা বলাতে কি এমন হয়েছে? এত রাগ? বাকিটা আর বলতে পারলো না অরিন। তার আগে তার চোয়ালখানা শক্ত হাতে চেপে ধরেছে রৌদ্র। অরিন মৃদু ব্যথায় খুকিয়ে উঠছে। রৌদ্রের হাতটা চোয়াল থেকে সরাতে নিলে কেঁকে উঠে ছেলেটা। কি বলছিলি আরেকবার বল। খোদার কসম আজকেই তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। এই, তোর ওই দিন কি বলে দিয়েছিলাম? বলেছিলাম না আমাকে দ্বিতীয়বার কোনোদিনও যেন ভাই না ডাকতে? আমার না করা সত্ত্বেও তুই ভাই ডাকলি কোন সাহসে? অরিনের চোখ বেয়ে গড়িয়ে পড়লো দু ফোঁটা নোনা জল। সেই জলের উপস্থিতি টের পেতে সাথে সাথে তার চোয়াল ছেড়েতে রৌদ্র। মেয়েটার ছলছল চোখ জোড়ায় দিকে তাকাতে বুকটা মুছু দিয়ে উঠে তার রৌদ্র ফাঁকা ঠকিল পরপর। অরিনের নুইয়ে রাখা মাথাটা নিজের বুকে চেপে ধরে তৎক্ষণাৎ নরম কণ্ঠে বলে ওঠে, মাফ করে দে জান বাচ্চা, ভুল হয়ে গেছে আমার। কিন্তু আমি বা কিভাবে নিজের রাগ কন্ট্রোল করবো বল? তোর মুখে ভাই রাগ শুনলেই মাথায় রক্ত উঠে যায় আমার। তাই আচ্ছা এবারের মতো মাফ করে দে না সানশাইন। অরিন নাক টানে কিছুটা। রৌদ্রের বুক থেকে মাথা উঠিয়ে হাতের উল্টে পিঠ দিয়ে চোখ মুছে নেয় সে। রৌদ্রের দিকে না তাকিয়ে বলে উঠছে, বাসায় যাব। সানশাইন আমার কথাটা। ভাল লাগছে না আমার, আমি বাসায় যাব। অজ্ঞতা এন কথায় অসহায় চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল রৌদ্র। এখন কিভাবে রাগ ভাঙাবে মেয়েটা? রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেললো। ডেস্কের কাছে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো অনিকের কাছে। প্রায় দুইবার রিং হতেই কলটা রিসিভ করলো অনিক। রৌদ্র অরিনের দিকে তাকিয়ে থেকে বলল, কেবিনে আয়। ব্যাস
এতটুকুই বলল সে। এরপর ফোনটা কেটে দিয়ে ফের অরিনের কাছে এসে দাঁড়ায় রৌদ্র। সোফার উপর পড়ে থাকা অরিনের হিজাবটা হাতে নিয়ে সযত্নে পরিয়ে দিতে লাগলো মেয়েটাকে। এরই মধ্যে রৌদ্র বেশ কয়েকবার অরিনের দিকে আর চোখে তাকালো। অরিন কেমন মাথা নিচু করেই রাখলো, একটি বারের জন্য মাথা তুলে ছেলেটার দিকে তাকালো না অবধি। রৌদ্র অরিনের এমন ভাবভঙ্গিমায় আহত হলো খানিকটা, তবুও সে নিজেকে যথাসম্ভব সংযত রেখে অরিনের কপাল বরাবর ঠোঁট ছোঁয়ায়। বাসায় গিয়ে রেস্ট নিবি। প্রায় মিনিট 5-এর মধ্যেই কেবিনে এসে উপস্থিত হলো অনেক। পুরো কেবিন জুড়ে নিস্তব্ধতা দেখে খানিকটা শঙ্কিত হলো ছেলেটা। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে দেখতে পেল অরিন গালে হাত দিয়ে বসে আছে সোফায়, আর রৌদ্র তার থেকে খানিকটা দূরে গা এলিয়ে বসে আছে। দৃষ্টি তার অরিনের দিকে নিবদ্ধ। ছেলেটার পরের শার্টটার উপরের বেশ কয়েকটা বোতামও কেমন খুলে রাখা। অরিন অনেক জোরালো কদমে এগিয়ে আসে তাদের নিকট। রৌদ্রের পানে তাকিয়ে বলে উঠছে, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কি হয়েছে ভাইয়া, তোমার এই অবস্থা কেন? রৌদ্রের দৃষ্টি এখনো মেয়েটার নত মুখের পানে নিবদ্ধ। সে অনেকের কথার প্রত্যুত্তরে খানিকটা নড়ে চড়ে বসলো, হাত দিয়ে কপালের উপর লেপটে থাকা চুলগুলো খানিকটা গুছিয়ে নিয়ে বলা, ওকে বাসায় নিয়ে যা। আর হ্যাঁ, আজকের ঘটনা যেন জানাজানি না হয় বাসায়। অনেক মাথা কাত করলো বুঝদারের ন্যায়। তারপর অরিনের হাতটা মুঠে নিয়ে বলা, চল বনু। অরিন ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, ভাইয়ের হাত ধরে পা বাড়ায় চলে যাবার উদ্দেশ্যে অথচ একটি বারের জন্য পিছু ফিরে তাকালো না অবধি। তাকালো হয়তো দেখতে পেত একজোড়া ক্লান্ত চোখ তার পানি কেমন আকুল হয়ে তাকিয়ে আছে। 12:30। এহসান বাড়ির প্রতিটি আনাচে কানাচে নিস্তব্ধতা নেমেছে বেশ আগে। যে যার মতন করে চলে গিয়েছে নিজ কামরা, অথচ রৌদ্র এখনো বাড়িতে ফেরেনি। ছেলের চিন্তা একরাশ ক্লান্তি নিয়ে এতক্ষণ ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিলেন জুবাইদা বেগম তার জায়রা এসে শুয়ে পড়তে বললে মমতাময়ী কোনো কথাই শুনলেন না এই প্রসঙ্গে। কিন্তু আধ ঘন্টা আগে রৌদ্র যখন কল করেছে তার কাছে, কল দিয়ে বলল, আমার জন্য অপেক্ষায় থেকো না মা, আমি একটা জরুরি কেসে আটকা পড়েছি, ফিরতে লেট হবে। তখন গিয়ে অপেক্ষার অবসান ঘটল জুবাইদা বেগমের। ছেলের কথার বিপরীতে যাওয়ার সাধ্যটি কি আর তার আছে? মধ্যবয়স্কা ক্লান্ত দেহটা নিয়ে তিনি চলে গেলেন মিস রুমে। এদিকে অপেক্ষার প্রহর গুনে গুনে এক প্রকার ক্লান্ত অরিন। মেয়েটা সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে রৌদ্রকে, অথচ রৌদ্রের বুঝি সেদিকে কোনো খেয়াল নেই। অরিনের এবার অধৈর্য হলো, মনে একরাশ ঠুনকো রাগ নিয়ে হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। না না, এত বুঝি রাগটা কম্পার নেই। মেয়েটা এবার দাঁত কিরমির করতে করতে সারা ঘর পায়চারি চালালো, মনে মনে বলল, আজ শুধু আসুক একবার, আমাকে ইগনোর করার স্বাদ মিটিয়ে ছাড়বো। অরিনের এহেন ভাবনার মাঝেই কর্কশ শব্দ তুলে তার ফোনটা বেজে উঠল। অরিন এক পলক আর চোখে ফোনটার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। বেশ বুঝতে পারছে সে এটা কার কল হতে পারে, তাই সে তো একদমই তারা দেখালো না ফোনটা রিসিভ করার। পরপর প্রায় 2টো কল এসে কেটে গেল। তখনই টনক নড়ল মেয়েটার। তার ডাক্তার সাহেব যেই পরিমাণে শর্ট টেম্পার্ড, না জানি ফোন না তুলে আবার কীরকম রেগে যায় তার উপর। অরিন তৎক্ষণাৎ ছুটে আসে ফোনটার কাছে। ভয় ভয় ফোনটা অন করতে দেখতে পায় ইতিমধ্যেই রৌদ্রের 2টো মিসড কল আর 5টা মেসেজ এসেছে। অরিন কপাল চাপাতে থাকে। মেসেজগুলো যে অন করবে সেই সাহসটুকু পাচ্ছে না বেচারি। অরিন লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে স্বাভাবিক করলো। কাপা হাতে মেসেজ অন করলো। ফোন তুলছিস না কেন? এই তোর সমস্যা কি? এবার ফোন না তুললে কিন্তু খবর খারাপ আছে বলে দিলাম। এতগুলো মেসেজ কি চোখে পড়ছে না তোর? এবার শেষবারের মতো ফোন দিব, অ্যান্ড এবারও যদি ফোন না তুলিস দেন আই প্রমিস বাসায় এসেই তোকে কোলে তুলে একটা আছাড় মারবো বেয়াদব। শেষ মেসেজটা এসেছে 30 সেকেন্ড পূর্বে, তার মানে শেষ কলটা এখনো আসেনি। অরিন হাফ ছেড়ে বাজলো। ফোনটা হাতে নিয়ে অধীর আগ্রহে বসিল রৌদ্রের কল আসার অপেক্ষায়। প্রায় সেকেন্ড 10-এর মাঝে কল এলো কাঙ্ক্ষিত ব্যক্তির। অরিন আর কোনো কাল বিলম্ব না করে চট জলদি রিসিভ করে নিল কলটা। ফোনটা কানে ঠেকে যেই না কিছু বলতে তার আগে ওপাশ থেকে বেঁচে আছে রৌদ্রের গুরু গম্ভীর কণ্ঠ। নিচে নাম। হয় হকচকা এই মুহূর্তে এই অন্ধকারে কিভাবে নিচে যাবে সে? অরিন ফাঁকা ঢোক গিলে কোনো মতে বলল, মানে এই অন্ধকারে? এটাই তোর শাস্তি, নাম।
কথাটা বলেই খট করে কলটা কেটে দিল রৌদ্র। এদিকে অরিন পড়ল মহাবিপাকে। এমনিতেই রাত, তার উপর বাড়ির সবাই আছে। ঘুণাক্ষরে যদি কেউ টের পেয়ে যায় তাহলে তো যে কেলেঙ্কারি ঘটবে তা নিশ্চিত। অরিন মাথা চুলকাতে লাগলো, অস্থিরতা এদিক ওদিক পায়চারি চালালো দ্রুত কদমে। প্রায় মিনিট খানেক পেরোনোর পর নিজ ভাবনায় নিজে অতিষ্ঠ হয়ে গেল মেয়েটা। সে আর কিছু না ভেবে ফোনটা হাতে নিয়ে চুপি চুপি বেরিয়ে গেল রুম থেকে। অন্ধকার সরু করিডোরে হাঁটতে অসুবিধা হওয়ায় ফ্ল্যাশলাইট অন করতে চাইলে অরিন, কিন্তু তার আগে তার সামনে এসে শটান দাঁড়ালো এক ছায়ামূর্তি। অরিন ভরকে যায়, চোখ বড় বড় হয়ে আসে আপনা আপনি। মেয়েটা ভয়ে দুপা পিছিয়ে গেল, আর একটু পেছোতে গেলেই ছায়ামূর্তিটি তার এক হাত চেপে ধরে। অরিন কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কে? ছায়ামূর্তি এবার মুখ খুলে অরিনের বেশ খানিকটা কাছে এসে মিনমিনি স্বরে বলল, বনু ভয় পাস না, এটা আমি। অরিনের কলিজা বুঝি এবার পানি এলো। মেয়েটা ফুস করে স্বস্তি নিঃশ্বাস পেল। ভাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, এভাবে হুট করে আসে কেউ? আমি তো আরেকটু হলেই হার্ট অ্যাটাক করে বসতাম ভাইয়া। অনেক এক হাতে মেয়েটাকে আগলে নিল, অপরাধী স্বরে বলতে লাগলো। এক্সট্রিমলি সরি বনু, আমি আসলে বুঝিনি তুই এতটা ভয় পেয়ে যাবি। অরিন প্রতি উত্তরে আর কিছু বলল না, চুপ করে পড়ে রইল ভাইয়ের বাহু ডোরে। কিয়ৎক্ষণ বাদে অনেক ফিসফিসিয়ে বলল, আমার হাত ধরে হাঁটবে কেমন? অরিন ভাইয়ের কথায় মাথা নাড়ায়, তারপর ভাইয়ের হাত ধরে পা চিপে চিপে এগিয়ে যায় সিঁড়ির দিকে। অনেক নিঃশব্দে বাড়ির মেইন দরজাটা খুলে দেয়, তারপর অরিনের দিকে তাকে ফিসফিস করে বলে, আমি এখানে দাঁড়াচ্ছি, তুই সামনে যা, ভাইয়া ওইদিকে আছে। অরিন ভয়ে ভয়ে একবার বাইরের দিকে তাকায়। আমাবস্যা হাওয়া, চারিদিকে আলো ছিচে ফোঁচাও নেই। অরিন বুক ভরে নিঃশ্বাস নেয়, এগিয়ে গেল সামনের দিকে। বাড়ির গেটের সামনে এসে আশেপাশে খুঁজলো রৌদ্রকে, কিন্তু না, রোজের টিকিটারও কোনো খোঁজ নেই। কিন্তু অরিন ব্যস্ত হাতে ফোন লাগায় রোজের নাম্বারে। ওপাশ থেকে রৌদ্র তৎক্ষণাৎ রিসিভ করলো কলটা। ভাব এমন ছেলেটা বুঝি মুখিয়েই ছিল কলটা ধরার জন্য। অরিন তখন ভীতু গলায় বলে উঠছে, কোথায় আপনি ডাক্তার সাহেব? সামনে আয় আর একটু, তাহলেই পাবি। অরিন ফোনটা কানে নিয়েই হাঁটা ধরলো সামনের দিকে। প্রায় বেশ কিছুটা হাঁটার পর থমকে দাঁড়ায় মেয়েটার পথ যুগল। আশেপাশের অন্ধকার যেন ক্রমশ গিলে নিচ্ছে তাকে। অরিন ফের ভীতু গলায় বলল, কোথায় আপনি? আমার ভীষণ ভয়। বাকিটা বলার আগেই একজোড়া বলিষ্ঠ হাত এসে তাকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। মেয়েটার পা দুটো খানিকটা ঝুলে পড়লো জমিনে থেকে। ঘটনার আকস্মিকতায় অরিন হতভম্ব হয়ে গেল। কিয়ৎক্ষণ বাদে তার কানে এসে ঠেকলো সেই পরিচিত পুরুষালী ভরাট কঞ্চ। আবার হুতুম পাখি একটা। রোজের কণ্ঠ কানে আসতেই সকল ভয় ডর যেন ছুটে পালালো মেয়েটার। এসে ফুস করে নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরল রৌদ্রকে। রৌদ্র আরেকটু গভীরভাবে মিশিয়ে নিল মেয়েটাকে। প্রায় বেশ কিছুক্ষণ যাবৎ দুজনের মাঝে খানিকটা নীরবতা চলল, তারপর সে নিস্তব্ধতা ভাঙল রৌদ্রের ভরাট কঞ্চ। রাগ কমেছে আমার বউ জানের। অরিন রৌদ্রের বুকে মাথা গুজে আলতো করে মাথা নাড়লো ধীরে ধীরে। মাথা তুলে রৌদ্রের পানে তাকিয়ে বলল, ভীষণ মিস করেছি আপনাকে। রৌদ্র এক হাতে মেয়েটাকে গলে রেখে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশলাইট অন করলো, তারপর ফোনটা অরিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, খুব মিস করছিলে সানশাইন। অরিন মাথা নাড়ায়। রৌদ্র মেয়েটার মুখপানে তাকিয়ে রইল অনিমেষ চোখে। এতক্ষণে ঢের ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেল তার। মেয়েটার মধ্যে নির্ঘাত কোনো না কোনো জাদু আছে নিশ্চয়। নাহলে তার কাছে এলেই রৌদ্রের সকল ক্লান্তি, সব রাগ এমন উধাও হয়ে যায় কি করে। এই তো কিছুক্ষণ আগের কথাটাই ধরা যাক না, মেয়েটা তার ফোন ধরেনি বিধায় সে কি রাগ তার। ভেবেছিল আজ একবার আসুক, তারপরে আচ্ছা মতো দু চারটে কথা শুনিয়েই দিবে থাকে সে। কিন্তু ওমা, মেয়েটার আদুরে মুখটা দেখলে তার কি আর রাগ খুব থাকে। রোজও পকেট থেকে দুটো ডেইরি মিল্ক চকলেট বের করে, সেগুলো অয়নের হাতে ধরিয়ে বলে, খেয়ে নিন বউজান, আপনার ক্রেভিংস কমবে। অরিন এবার বেশ খানিকটা অবাক হলো। আচ্ছা, তো ডাক্তার সাহেব কি করে জানলো তার চকলেট খাবার ক্রেভিংস উঠেছিল? অরিনের অবাক দৃষ্টি দেখে রৌদ্র বাঁকা হাসলো। মেয়েটার দিকে তাকে চোখ টিপে বলল, তোমার ওই ছোট্ট মাথায় এত জোর দিতে হবে না হানি, এগুলো নর্মাল ব্যাপার, যেটা সবাই কম বেশি জানি। অরিন হয়তো বুঝলো সবটা। সে মাথা নাড়াতে ব্যস্ত, হাতে একটা চকলেট ছিঁড়ে মুখে পড়লো তৎক্ষণাৎ। রৌদ্রের কোল থেকেই চোখ বন্ধ করে মনে সুখে খেয়ে যাচ্ছে চকলেটগুলো। এদিকে
তার অমন খাওয়া দেখে অবস্থা কাহিল বেচারা রোজের। ছেলেটা পরপর শুকনো ঢোক গেল। ইস, এই মুহূর্তে তার পাপি বোনটা কি চাইছে তার কাছে ভাবতে গেলেই ছোটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আপনি। অরিন খাওয়ার এক পর্যায়ে রৌদ্রকে বাঁকা হাসতে দেখে ফ্রিকুচকায়, ইশারা জিজ্ঞেস করে, কি ব্যাপার? রৌদ্র প্রত্যুত্তরে ঠোঁট কামড়ে হাসে। মেয়েটাকে কোলে নিয়ে হাঁটা ধরে অদূরে দাঁড়িয়ে থাকা নিজের গাড়িটার দিকে। অরিন খাওয়া বাদ দিয়ে আর কিছু জিজ্ঞেস করলো না। কিছুক্ষণ পরেই তাকে গাড়িতে এনে বসিয়ে দেয় রৌদ্র। তারপর নিজেও এসে বসলো মেয়েটার পাশে। অরিন এখনও খেয়েই যাচ্ছে নিজের মতোই করে। কখন ঠোঁটের কোণে লেগে থাকা চকলেটগুলো জিভ দিয়ে চাটছে, তো কখনো আবার আঙুলেরগুলো মুখে পুড়ে দিচ্ছে। এদিকে রৌদ্রের নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসার উপক্রম। মেয়েটার এমন কাণ্ড দেখে রৌদ্র নিজের দৃষ্টি সরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ বেহায়াগুলো সরল তো। তারা বুঝি পণ করে রেখেছে মেয়েটাকে দেখতে থাকা। রৌদ্র ধীরে ধীরে অরিনের কানের পিছে আলতো করে হাত রাখে। অরিন চকলেট খেতে খেতেই তার দিকে তাকায়। মেয়েটার ঠোঁটের চারিপাশে লেপটে আছে চকলেট। রৌদ্র আবারও ঢোক গেল জিভ দিয়ে, শুষ্ক অধৈর্য ভিজিয়ে নিল খানিকটা। তারপর হাসকি স্বরে বলল, এই দুটো খাওয়া শেষ হলে বাকিগুলো খেয়ে নিবি, কেমন? অরিন ফ্রি কুচকায়, আঙুলটা মুখে রেখেই জিজ্ঞেস করে, বাকিগুলো বলতে? রৌদ্র মুচকে হাসলো। অরিনের গালে আলতো করে আঙুল বুলিয়ে বলল, পেছনে তাকা। রৌদ্রের কথা মোতাবেক অরিন ব্যাক সিটে তাকায়। আর অমনি হতভম্ব হয়ে যাওয়া মুখটা তৎক্ষণাৎ হাওয়া হয়ে আসে মেয়েটা। সম্পূর্ণ ব্যাক সিট জুড়ে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট। কিছু কিছু অরিনের ভীষণ প্রিয় হলেও বাকিগুলো দেখতে কেমন যেন নতুন নতুন লাগছে তার কাছে। অরিন চকলেটগুলোর দিকে তাকিয়ে ঢোক গিলে কয়েকটা বলল, এগুলো কে খাবে? রৌদ্র হাসলো ছোঁচ কামড়ে। মেয়েটা আদুরে মুখটার দিকে তাকিয়ে বলে, আমার বউজান খাবে। অরিন এবার ঘুরে বসে সামনের দিকে, হাতে থাকা চকলেটটা মুখে পুরে বলে, এতগুলো একা খেলে পেট খারাপ হবে তো। কে বলেছে তুমি একা খাবে হানি? আমি আছি তো, আমিও খাবো তোমার সঙ্গে। কথাটা শোনা মাত্র অরিনের চোখ দুটো কেমন চিকচিক করে উঠে এসে আপ্লুত কঞ্চে বলে ওঠে। সত্যি? তাহলে আসুন একসাথে খাই। রৌদ্র এক পর্যায়ে বাঁকা হাসলো। অরিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, খাইয়ে দিলে খাবো। অরিন তৎক্ষণাৎ নিজের হাতে থাকা চকলেটটা এগিয়ে দেয় রৌদ্রের দিকে। রৌদ্র মেয়েটার হাতের কবজি চেপে মেয়েটাকে একেবারে কাছে কাছে নিয়ে আসে নিজের। তারপর হাসকি স্বরে বলে, চকোলেট এভাবে খেতে হয় না হানি। কথাটা বলে হয়তো সেকেন্ড খানিক পেরোলো, তার মধ্যেই পাগল ছেলেটা ঝট করে আঁকড়ে ধরলো মেয়েটার ঠোঁট। অরিন হয়তো বুদ্ধির ন্যায় বসে রইল নিজ জায়গায়। তার হাতে থাকা চকলেটটা গড়িয়ে পড়ল অবহেলায়। রৌদ্র গভীরভাবে শুষে নিচ্ছে মেয়েটার নরম অধৈর্যকর। প্রায় মিনিট পাঁচেক পর মেয়েটার উষ্ঠপুট ছেড়ে দিয়ে রৌদ্র কেমন অস্থির গলায় বলতে লাগলো, কোলে আয় যান, এভাবে তোকে ফিল করতে পারছি না। কথাটা শেষ করে আবারও নিজ উদ্যোগে একটানে মেয়েটাকে নিজের কোলে বসিয়ে নিল রৌদ্র। তারপর আবারও গভীরভাবে আঁকড়ে ধরলো তার প্রেয়সীর উষ্ঠপুট। এদিকে তার উষ্ঠপুটের বেপরা দখলদারিত্ব, অন্যদিকে তার হাত দুটোর বেহায়া স্পর্শ, একেবারে কুপকাত অরিন। মেয়েটার নিঃশ্বাস কেমন জুড়িয়ে আসছে বুকের ভেতরটায়, বুঝিয়ে হাতুড়ে পেরা চলছে। সে কাঁপা কাঁপা হাত দুটো রাখলো রৌদ্রের বুকের উপর। প্রায় বেশ কিছুক্ষণ পর রৌদ্র সারল মেয়েটাকে। এরপর দুজনেই কেমন হাঁপাতেই লাগলো একে অপরকে জড়িয়ে। রৌদ্র হাঁপাতে হাঁপাতে বলে উঠছে, জ্যাম, চকোলেট এত টেস্টি হয় কিভাবে হানি? এহেন কথায় লজ্জা পেল মির্জা। লজ্জা এক প্রকার কুকড়ে গেছে গিয়ে মুখ লুকালো রৌদ্রের বুকে। রৌদ্র আলতো করে জড়িয়ে রাখলো অরিনকে। মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিসি করে বলল, নেক্সট টাইম আরো ভালো করে টেস্ট করবো হানি। কথাটা শুনে তৎক্ষণাৎ ছেলেটার বুকে আলতো করে খুশি মেরে বসে অরিন। লজ্জালু হাসিতে মিলিয়ে যায় মেয়েটা। ওদিকে রৌদ্র হাসছে তার প্রেয়সীর এহেন কাঁদছে। প্রায় আধ ঘন্টা পর বাড়ির দিকে হেঁটে আসে রৌদ্র অরিন। দুজনের হাত একে অপরের হাতে, পদযুগল একে অপরের সাথে তাল মিলিয়ে হাঁটছে। দুজনের মাঝে কথা হচ্ছে টুকটাক। কথা বলার এক পর্যায়ে অরিন হুট করে এক ভিন্ন আবদার জুড়ে বসে। ও ডাক্তার সাহেব। রৌদ্র থামল, মেয়েটাকে নিজের সামনে এনে তার কোমর জড়িয়ে ধরল। জি বউজান। একটা গান শোনান না প্লিজ। রৌদ্র ফ্রিকুচকায় ভীষণ অনীহা সুরে বলে উঠে। কিন্তু আমি তো গান পারি না সানশাইন। অরিনের মুখে তৎক্ষণাৎ
আদা নেমে আসে কেমন। সে ঠোঁট উল্টে বলল, সত্যি পারেন না? উহুম, না। রোজ ছোট্ট করে উত্তর। অরিনও এমন কথার পিছে আর কিছু না বলেও মন খারাপ করে সামনের দিকে পা বাড়ায়। এক কদম সামনের দিকে এগোতেই পেছন থেকে তার এক হাতের কবজি আঁকড়ে ধরে রৌদ্র। অরিন থমকায়, ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্র আলতো হাসলো, একটানে মেয়েটাকে নিজের বুকের উপর আশ্রয় ফেলে, মেয়েটাকে চেপে ধরো নিজের সঙ্গে। অরিন ভরকে যায় হুটহাট আক্রমণে। সে রৌদ্রের দিকে তাকায় সরু চোখে। ছেলেটার বিড়াল চোখ দুটো কি সুন্দর চকচক করছে লাইটের মৃদুমন্দ আবছা আলোয়। অরিন নির্বাক চোখে চেয়ে রইল রৌদ্রের চোখের দিকে। রৌদ্র এবার চোখে হাসলো। অরিনের কোমর ছেড়ে দিয়ে তার গাল দুটোতে আলতো করে হাস রাখলো। তারপরেই গলায় মুগ্ধ সুর তুলে গাইতে লাগলো।